জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। অক্টোবরের মধ্যে জুলাই সনদ তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা সুসংগঠিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে প্রচুর অর্থ ঢালছে। সোমবার নিউ ইয়র্কে একটি হোটেলে শীর্ষ মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের সফর অব্যাহত রাখতে মানবাধিকার কর্মীদের আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত সংকটপূর্ণ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় তার সরকার। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা এবারের লক্ষ্য। এ সময় অর্থ পাচারের বিরুদ্ধে সোচ্চার হতে মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের সরকার ও জাতিসংঘের উদ্যোগে মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধির পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক দাতা সংস্থা সহ শরণার্থী বিষয়ক সংস্থা প্রধানরা। যেখানে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। রোহিঙ্গা সম্মেলনে অংশ নেবেন বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি শীর্ষ নেতৃবৃন্দ। সম্মেলনে তারাও বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়া রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। তবে সম্মেলনে চীন ও মিয়ানমার সরকারের প্রতিনিধি থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া সহ দেশে দেশে নানা অস্থিরতার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু অনেকটাই আড়ালে চলে গেছে। তবে জাতিসংঘের এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় রোহিঙ্গা ইস্যুতে ওয়াকিবহাল হবে বলেও মনে করেন বাংলাদেশ। তারা তো নিউ ইয়র্কে আসতে পারছেন না, তাদের কথাটা যাতে নিউ ইয়র্কে আসে, তারা যা যা বক্তব্য দিয়েছেন ওইটা 24-25 তারিখে সেটা পুরোটা লিপিবদ্ধ করে এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা আশা করছি যে বিশ্বের শতাধিক দেশ এটায় জয়েন করবেন এবং বড় বড় যারা সুপার পাওয়ার আছে তারা সবাই থাকবেন, ইন্টারন্যাশনাল এইড এজেন্সিগুলো থাকবেন, ইউএনের এজেন্সিগুলো থাকবেন। সবাই মিলে আমরা আবার রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারবো। কিশোরী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পাহাড়ের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে 144 ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। টানা 5 দিন পর সোমবার বেলা 12টা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। তবে সড়কে নেই যানবাহন, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরি প্রয়োজনে অনেকে বের হলেও রয়েছে চাপা আতঙ্ক। বন্ধ আছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অফিস, আদালত। বিশেষ করে গুইমারা, রামগড়, দীঘিনালা ও জেলা শহরে সংঘর্ষের আশঙ্কায় রয়েছে স্থানীয়রা। এর আগে গেল 13 সেপ্টেম্বর দীঘিনালায় মারমা তরুণী ধর্ষণের পর সমাবেশ ও অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর গত রোববার গুইমারায় দুই পক্ষের সংঘর্ষে মারা যায় 3 জন, আহত হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির 16 সদস্য। ভারত ও পতিত ফ্যাসিবাদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক ও ব্যারেক ভবন নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন শেষে উপদেষ্টা বলেন, যে কোনো অপশক্তিকে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। জনদুর্ভোগ নিরসন, পুলিশ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও থানায় সেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে। 5টি থানার মধ্যে রয়েছে আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা।
ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসে। গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। পাহাড়ের ঘটনা দুঃখজনক, যা কোনোভাবে কাম্য নয়। সাংবিধানিকভাবে দেশের সবাই সমান অধিকার ভোগ করবে, কারো অধিকার হরণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাতে নগরের JM সেন হল পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সংবিধান সবাইকে সমান অধিকার নিশ্চিত করেছে জানিয়ে তিনি বলেন, এখানে কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীকে ছোট করে দেখার সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে কেউ দেশে সংখ্যালঘু নয়। এরপর এসময় অতীতের কথা তুলে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে নগরের নানা পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। যেটা ঘটছে এটা তো অত্যন্ত দুঃখজনক এবং আমি একটা কথা বলি পরিষ্কারভাবে, আমরা যে যাই বলি যে যা করি, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণ করার অধিকার আমাদের কারণ। সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, কারোর জন্য বেশিও না কারোর জন্য কমও না। এটা যাতে আমরা সবাই মাথায় রাখি। পাহাড়ে সেই পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ের জনসংখ্যার ভারসাম্য রক্ষার মাধ্যমে অখণ্ডতা রক্ষা করেছিলেন বলেও দাবি করেন তিনি। সোমবার সকালে প্রেস ক্লাবের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক সভায় তিনি এই মন্তব্য করেন। শতাধিক ব্যক্তি নিয়ে জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদানকে অর্থের অপচয় বলে মন্তব্য করেন এই নেতা। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। পাহাড়ে অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে কোনো মাস্টার প্ল্যান থাকতে পারে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত শিবিরের কর্মীদেরকে বসানো হয়েছে আর বিএনপিপন্থীদের অগুরুত্বপূর্ণ জায়গায় ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানান রিজভী। এছাড়া দুর্গোৎসব ঘিরে দেশি বিদেশি তৎপরতা চলছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে, মানুষকে উৎকণ্ঠিত করছে। এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করতে চায় বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, দেশের জনগণ রাজনৈতিকভাবে তাদের প্রত্যাখ্যান করবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরের জাতীয় মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে এই কথা বলেন তিনি। একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। বাংলাদেশের মানুষ যারাই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে,
তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের সব আন্দোলন সংগ্রামে ধর্মীয় বন্ধনকে কেউ বিচ্ছিন্ন করতে পারেনি মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে এই আহ্বান জানান তিনি। সামনে একটা নির্বাচন আছে, আমরা যাতে অবাধ নিরপেক্ষভাবে সবার অংশগ্রহণে সেই সুন্দর নির্বাচনটা আমরা করতে পারি, সেটাও আমাদের আজকের প্রত্যাশা থাকবে, অঙ্গীকার থাকবে। এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে দেশের প্রত্যেকটি পূজার্থী বন্ধুদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এবং যাতে কোনো ধরনের বিভেদ এবং কোনো ধরনের ষড়যন্ত্র সেখানে প্রশ্রয় না পায়, আমরা সেটার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকব। দেশ ও দেশের বাইরে কেউ যদি কোনো চক্রান্ত করে তবে তা ব্যর্থ করে দিতে পারে পারস্পরিক সম্প্রীতি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে বাংলাদেশ তত নিরাপদভাবে সামনে এগিয়ে যাবে। সার্জিস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবরে নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা এনসিপির দায়িত্ব। বৈষম্যহীন সম্পর্ক তৈরি করতে সব সময় কাজ করবে তারা। এ সময় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। বাংলাদেশকে নিয়ে দেশের বা দেশের বাইরের কেউ যদি কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করতে চায়, এগুলোকে ব্যর্থ করে দিতে পারে আমাদের মধ্যকার এই পারস্পরিক যে সম্পর্কটা, পারস্পরিক যে সৌহার্দ্যটা, এই বন্ডিং যত স্ট্রং হবে আমরা মনে করি যে বাংলাদেশ তত নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে যাবে। ভারত ও শেখ হাসিনার কংগ্রেস আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, 1 মাস পার হয়ে গেলেও নুরুল হক নূরের ওপর হামলা তদন্ত শেষ হয়নি। অন্তর্বর্তী সরকার আওয়ামী দোসরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা সফর সঙ্গী রাজনীতিকদের ওপর হামলা করতে সাহস পেত না বলে মন্তব্য করেন তিনি। পাহাড়ের অপ্রীতিকর ঘটনাও ঘটত না। পুলিশ প্রশাসনে আওয়ামী দোসররা গাপটি মেরে বসে থেকে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন রাশেদ খান। ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। এই সচিবালয় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, বিজিবিতে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ, সেক্টরে আওয়ামী লীগ, দপ্তরে আওয়ামী লীগ, তাদেরকে বিতাড়িত করেন, নির্মূল করেন, আমাদের কথা শোনা হয়নি। যে কারণে আজকে পাহাড়ে অশান্তি, নুরুল হক নূর হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে, তিনি হাসপাতালে। আক্তার হোসেনকে আক্রান্ত করা হয়েছে, বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে। আজকে জুলাই যোদ্ধারা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ। আর সুখে আছে কারা? এই যে আমাদের উপদেষ্টারা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কারমাকামুক দর্জি। সোমবার সকালে জামায়াতের আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে উভয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বৈঠকে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই জন্য ইইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ইইউর পাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন সময় আলাদাভাবে ভাগ হয়ে ইসির কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তারা। একই দিনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সিইসির সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার এডুকেশন সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তার প্রস্তুত ব্রিটিশ হাই কমিশনার। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. আমরা নতুন ভোটারদের নিতে চাই। ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা ফর্ম কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি। তো এটা এখন আমরা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন। দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে হবে, ভবিষ্যতে যেন কোনো বাধা বিপত্তি না আসে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জার্নালিজমের একটা রোল আছে সত্য উদ্ঘাটন এবং প্লাস কিছু আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে কিছুটা আরেকটু ইঙ্গিত করা কোথায় কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, এটা কিন্তু বড় জিনিস। এটা কারণ আমাদের তো ভুল ত্রুটি হয়, অনেক সময় আমরা নিজেরা খেয়াল করি না। পরিস্থিতি স্বাভাবিক হলেই ভারতের ভিসা জটিলতা কমে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রন্দা প্রসাদ সাহা দুর্গাপূজায় মন্দির পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। Large number of medical visas are being issued every day, and we hope that as the situation improves, law and order situation improves, we'll be able to expand the visa operations. মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন জুলাই আগস্ট জুড়ে ছাত্র জনতাকে হত্যা, আহত ও জুলাই যোদ্ধাদের নাম সম্বলিত বিভিন্ন নথিপত্র ট্রাইব্যুনালে প্রদর্শন করেন তিনি। পাশাপাশি আন্দোলনের সময় ও তার পরবর্তী ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়। এদিন ট্রাইব্যুনাল 2-এ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 8ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এছাড়া জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে 8টি অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুকে। এই মামলার অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এ সময় অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে 653 কোটি 36 লাখ টাকা। জব্দ করার সাপেক্ষে আদালত যেসব যুক্তি দেয়া হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতের আসামির জামিন, নিয়োগ, বাণিজ্য, বদলি, তদবির সহ নানা অপকর্ম করে অর্থ নিয়েছেন। উপার্জিত অর্থে ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনা করা সহ বিদেশ পাচার করায় তার নামে পরিচালিত 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। এসব অ্যাকাউন্টে প্রায় 653 কোটি 36 লাখ টাকা জমা এবং প্রায় 566 কোটি 38 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। হিসাবগুলোতে বর্তমানে 86 কোটি 98 লাখ 40,556 টাকা স্থিতি রয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসানের অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত নতুন কমিটি গঠন করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে তদন্তের এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গেল জুনে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেখানে শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার
তদন্তের সাথে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগ খতিয়ে দেখবে তদন্তকারী কর্মকর্তা। এর আগে বিএফআইআইইউ এর সহ বিভিন্ন দফতর থেকে সাকিব আল হাসানের দুর্নীতির তথ্য পেতে চিঠি দেয় দুদক। সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মিরপুরের বাসিন্দা আশরাফুল ইসলাম বাবু সহ 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ সময় নগদ 70 লাখ টাকা সহ ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইলিয়াস খানকেও উদ্ধার করা হয়। এছাড়াও একটি গাড়ি, 12টি মোবাইল, 6টি ব্র্যান্ডের খড়ি সহ প্রতারণার কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে আগারগাঁও পিবিআইয়ের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। তিনি জানান, এই চক্রটি অবসরপ্রাপ্ত ব্যাংক ও সরকারি কর্মকর্তাকে টার্গেট করে নতুন নতুন অস্থায়ী অফিস স্থাপন করত। পরে চক্রটি পত্রিকায় নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে যোগাযোগ হতো ভুক্তভোগীদের সাথে। ভিকটিমরা জানান, আপ্যায়নের শুরুতে চা খেতে দেওয়া হতো, আর সেই চা খাওয়ার পর যা বলতো তাতেই সম্মতি দিতেন তারা। আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে একাধিক মামলা রয়েছে। 3 মাস ধরে তদন্তের সময়ে প্রায় 50-এর বেশি মোবাইল ফোন পরিবর্তন এবং শতাধিক সিম কার্ডের তথ্য পাওয়া গেছে বলে জানায় পিবিআই। এই প্রতারক চক্রের মূল স্টাইলটাই হচ্ছে তারা অস্থায়ী ভিত্তিতে অফিস কাম বাসভবন ভাড়া করে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, 1-2টা নাম্বার দিয়ে দেয় যোগাযোগের জন্য। যারা যোগাযোগ করতে চায় তাদেরকে রিসিভ করে নিয়ে আসে, গোপনীয়তা রক্ষা করে আবার বিদায় করে দেয়। তাদের গাড়িতে করে লিফট দেয় এবং নানা কৌশলে বোঝাতে চেষ্টা করে তারা অনেক বড় ব্যবসায়ী, দেশে এবং বিদেশে বড় ব্যবসা আছে। 1 অক্টোবর থেকে হার্টের রিং এর সর্বনিম্ন দাম 50,000 টাকা ও সর্বোচ্চ দাম 1 লাখ টাকা কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, 1 অক্টোবর থেকে এই দাম কার্যকর হবে। যেখানে দাম কমানো হয় 88,000 পর্যন্ত। সেই সাথে হাসপাতালগুলো যেন হার্টের রিং এর ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসাবে 5% অতিরিক্ত অর্থ আদায় না করে তা মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত করার অনুরোধ করা হয়। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির 3য় সভায় হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। মহাসপ্তমী দুর্গা ভক্তদের দেবীর আরাধনার রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিড় জমান। তিথি অনুযায়ী সকালে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। কলাগাছ গঙ্গার জলে স্নান করিয়ে নববধূর মতো নতুন শাড়ি পরিয়ে দেবীকে কল্পনা করা হয় 9টি রূপে। এরই মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয়। দেবীর পাশে নবপত্রিকা ঘট প্রস্থাপনের পর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে শুরু হয় মহাসপ্তমীর পুজো। পর্দায় ঠাক কেরাটোপে পুরোহিতের উপস্থিতিতে মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারের ডান হাতে কুশের অগ্রভাগ দিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়ন, তারপরে বামচক্ষু ও শেষে ডান চক্ষু আঁকা হয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং এরই মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবী দুর্গার মাঝে। লেলিহান মুদ্রায় মোট 108 বার বীজ মন্ত্র জপ করা হয়। সবশেষে দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারে বাবার বাড়িতে এসেছেন মা দুর্গা। দশমী অবধি থাকবেন ভক্তদের মাঝে। পাড়ায় 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 পূজা, তো এই পূজা দেখতে যাই তো খুব আনন্দ হতো, কিন্তু এখানে টাউনে পূজা হয় কিন্তু সে আমেজটা নাই। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা সকালে অঞ্জলি দিব, তারপর রাতের বেলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এই সব কিছু মিলায়ে অনেক প্ল্যান। দেবী দুর্গার কাছে প্রথম প্রার্থনা এই বিশ্বে যেন শান্তি থাকে, যে যুদ্ধ হচ্ছে এইগুলা থেকে যেন বিশ্ব মুক্তি পায়। মায়ের কাছে আমাদের এটাই চাওয়া, দেশের এবং সবার যাতে মঙ্গল হয়, এটাই আমি ভগবানের কাছে চাই। মাকে দেখলে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা।
দুর্গোৎসবকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, দুষ্কৃতিকারীরা যাতে গুজব রটিয়ে এই ধর্মীয় উৎসবের আমেজ নষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, সামনে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে র্যাব। একই সঙ্গে দেশের মন্দিরগুলোতে র্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। এ সময় গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ জানিয়েছেন র্যাব মহাপরিচালক। দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন। যদি ওই খবর মিথ্যা হয় তবে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর যদি সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ করে মা বোনরা এবং ছোট ছোট শিশুরাও প্রচুর সংখ্যায় এরা পূজা মণ্ডপে আসে। সুতরাং যাতে কোনো রকম কোনো ইপটিজিং বা এই ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট আছি। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে সারা দেশের মন্দির ও মণ্ডপগুলোতে ভিড় করেন ভক্তরা। নবপত্রিকা স্থাপন ও অঞ্জলির মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে চলে দেবীর আরাধনা। রাজশাহীতে সকাল থেকে মণ্ডপে আসতে শুরু করেন ভক্তরা। পরে নবপত্রিকা স্থাপন আর স্নানের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী পূজার। এরপর প্রতিমার চক্ষুদানে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। সিলেটের মণ্ডপগুলোতেও ঘট স্থাপনের পর দেবীকে মহাস্নান করিয়ে সূচনা হয় সপ্তমী পূজার। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রপাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন মায়ের চরণে। ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়ায় প্রতিটি মণ্ডপে ছিল পূর্ণার্থীর ভিড়। ঢাক, কাসর ঘণ্টা, উলুধ্বনি আর মন্ত্রপাঠের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন পুরোহিত। সন্ধ্যা আরতি এবং শেষে মাকে ভোগ নিবেদন আরোটা করা হবে। এইভাবে আমাদের আজকে সপ্তমী পূজাটা করা হবে। অঞ্জলি প্রদানের মাধ্যমে আমরা মায়ের আরাধনা করছি এবং আমরা প্রত্যাশা করি আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সবার মনের বাসনা পূর্ণ হোক, মা সবার মনের বাসনা পূর্ণ হোক, সবাইকে সুস্থ রাখুক, এটাই মার কাছে যাওয়া। সপ্তমী পূজার অঞ্জলি দেওয়া হয়েছে, সবকিছু খুব ভালোভাবেই পূরণ হলো। কিছু মঙ্গল মতো থাকে পুরোটা বছর যেন আমরা স্বামী, সন্তান, পরিবার সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছেন নৌবাহিনী। এরই অংশ হিসেবে একতা গোষ্ঠীর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান। এ সময় তিনি প্রধান পুরোহিত, আয়োজক কমিটি ও ভক্তদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা প্রস্তুতি প্রদর্শন করেন। নৌবাহিনী জানায়, পূজার সময় সারা দেশে সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা। বসানো হয়েছে কোঅর্ডিনেশন ও মনিটরিং সেল। এদিকে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহতে পূজা চলাকালীন সার্বক্ষণিক নৌবাহিনীর নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সচিবালয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ৪ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর ২২ দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন এই অভিযান চলবে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, BFRI এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যানজট মুক্ত নগরী গড়ার লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও
অনুমোদনহীন যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা 10 সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে সড়কে বর্তমানে গণপরিবহনগুলোর স্বেচ্ছাচারিতা দমনে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সোমবার সকালে 10টায় ধানমন্ডি 15 নম্বর রোডের পাশে আলমাস সুপার শপের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। 4 দিন বন্ধ থাকার পর উত্তরাঞ্চল থেকে ঢাকা সহ দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত হলেও শ্রমিকদের একাংশ ভিন্ন অবস্থান নিয়েছেন। সোমবার দুপুরে গাবতলীর বাস মালিক শ্রমিক সংগঠনের বৈঠকে মজুরি বৃদ্ধির দাবিতে সমঝোতা হয় এবং বিকেলে 4টা থেকে বাস চালুর ঘোষণা দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী থেকে কয়েকটি পরিবহন ঢাকা ছেড়ে গেলেও স্থানীয় শ্রমিকরা লিখিত নির্দেশনা না আসা পর্যন্ত গাড়ি না চালানোর ঘোষণা দেয়। এমনকি তারা অন্যান্য চালকদেরও গাড়ি থেকে নামিয়ে দেন। শ্রমিকদের দাবি, বৈঠকের সিদ্ধান্ত কাউন্টারে চার্ট আকারে টানাতে হবে। এ পর্যন্ত শ্রমিকদের একাংশ কাউন্টারগুলোর কাছে অবস্থান করছে। এদিকে নতুন মজুরি কাঠামোর চালক, সুপারভাইজার ও হেল্পারদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি খাবার খরচও বাড়ানো হয়েছে। তবে শ্রমিকদের একাংশের অনীহার কারণে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বাস চলাচল। চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়নে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়ারকম কোম্পানি ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা। প্রাথমিক পর্যায়ে পতেঙ্গা থেকে ক্যালুরঘাট পর্যন্ত 54 কিলোমিটার রেল লাইন তৈরি হবে। পুরো নগরী ঘিরে বিস্তৃত আধুনিক প্রযুক্তির এই প্রকল্প বাস্তবায়নে 25,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নের সময় লাগবে 5 বছর। মনোরেল চালু হলে প্রতিদিন 8 জোড়া ট্রেনে 35,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকোম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ এই প্রকল্পের অর্থায়ন করবে। প্রকল্পের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বাস্তবায়নকারী সংস্থা। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর যানজট নিরসন ও পরিবেশ দূষণ রোধের পাশাপাশি কম সময়ে যাতায়াত করতে পারবেন নগরবাসী। আনুষ্ঠানিকভাবে আমাদের কাজ শুরু করা হচ্ছে। চট্টগ্রাম একটি কমার্শিয়াল হাব, একটা বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক রাজধানী, যেটি আমরা ফিল করি, আমরা বিলিভ করি। সো এটাকে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা ডেপো লাগবে, ট্রেনগুলো রাত্রে থাকবে, ওখানে ওয়ার্কশপ থাকবে, তাদের অফিস থাকবে, একটা জায়গা সিটি কর্পোরেশন ইয়ারমার্ক করে দেবে। আর বাকি স্টেশনগুলোর জন্য কোথায় কোথায় স্টেশনগুলো হবে সেইগুলো দেওয়ার পরে 4 থেকে 5 বছর সময় লাগবে। অর্থ ছাড় না হওয়ায় বিলম্ব হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাব নির্মাণ কাজ। একথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য SM লাবলুর রহমান। সোমবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে গণশুনানিতে একথা জানান তিনি। বলেন, সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাব করার জন্য প্রস্তাবিত 912 একর জমি অধিগ্রহণ করতে অর্থ ছাড়ের জন্য মন্ত্রণালয়ে DPP জমা দিয়েছে বেবিচক। অর্থ ছাড় হলে দ্রুত টার্মিনাল বিল্ডিং নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, রাজনীতি নয়, কেবল অর্থের কারণেই আটকে আছে সৈয়দপুর বিমানবন্দর ঘিরে বেবিচকের পরিকল্পনা। এর আগে গণশুনানিতে বিমানবন্দরের সুবিধা অসুবিধা ও এয়ারলাইন্স সংস্থাগুলোর বিষয়ে মতামত তুলে ধরেন যাত্রীরা। সৈয়দপুর বিমানবন্দর থেকে 4টি বিমান সংস্থার প্রায় 26টি ফ্লাইট দৈনিক ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে। ওয়ার্ড পর্যায়ে সারের ডিলার নিয়োগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন BFA। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ওয়ার্ড পর্যায়ে সারের ডিলার নিয়োগের অসম্মতি সহ 8টি দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। বক্তারা বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025-এ ওয়ার্ড পর্যায়ে সারের ডিলার নিয়োগ করার পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত সার বিতরণ ব্যবস্থাপনায় কখনো সুফল বয়ে আনবে না। এর কারণ হিসেবে অবকাঠামোগত ঘাটতি, পরিবহন ব্যবস্থাকে দায়ী করেন নেতারা। এ সময় সার ডিলার নীতিমালা 2009-এর আলোকে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান তারা। একই দাবিতে পঞ্চগড়েও সংবাদ সম্মেলন করেছেন ডিলাররা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষ হয়েছে। মার্কিন ওভাল অফিসে বৈঠকে বসে দুই নেতা। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে গাজা যুদ্ধ অবসানে ইতিবাচক পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেন। ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের দ্বারপ্রান্তে আছে। এদিকে যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ এবং বিপ্লবী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি প্রস্তাবের ফাঁস হওয়া নথি অনুযায়ী চুক্তি কার্যকর হওয়ার 48 ঘন্টার মধ্যে সকল জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত রয়েছে। পাশাপাশি হামাস সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করে গাজা ত্যাগ করার নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ আছে চুক্তিতে। যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা সিনেমার উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের তৈরি করা চলচ্চিত্র নিয়ে ব্যবসা করছে অন্য দেশগুলো। গেল মে মাসে চলচ্চিত্র শিল্পে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যা নিয়ে অস্থিরতা দেখা দেয় সিনেমা জগতে। নতুন শুল্ক নীতি ঘোষণা এরই মধ্যে নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে কমেছে যথাক্রমে 1.4 এবং 0.6%। এছাড়াও আসবাবপত্রের উপরও ধার্য করা হয় 30% শুল্কের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যারা যুক্তরাষ্ট্রের বাইরে আসবাবপত্র তৈরি করে সেসব দেশ পণ্যের উপর এখন বাড়তি শুল্ক আরোপ করা হবে। চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান, নর্থ ক্যারোলিনা এবং টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজন সহ মোট 10 জনের প্রাণ গেছে। সব মিলিয়ে আহত হয়েছেন অন্তত 20 জন। এর মধ্যে রোববারে মিশিগানের একটি গির্জায় আগুন ধরিয়ে দিয়ে চালানো বন্দুক হামলায় এক সন্দেহভাজন সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত অন্তত 8 জন। 40 বছর বয়সী হামলাকারীর নাম টমাস জ্যাকব সানফোর্ড। তিনি মার্কিন নৌ কর্মকর্তা হিসেবে যুক্তরাষ্ট্রের অপারেশন ইরাকি ফ্রিডমে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে। মিশিগানের এই হামলাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইচ্ছাকৃত সহিংস ঘটনা উল্লেখ করে তদন্তে নেমেছে FBI। এর আগে শনিবার রাতে নর্থ ক্যারোলিনার একটি বারে ইরাকি ফ্রিডমে নিযুক্ত সাবেক এক নৌসেনার গুলিতে 3 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। অন্যদিকে টেক্সাসের একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় প্রাণ গেছে অন্তত 2 জনের। কেরালার একটি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছেন বিজেপি নেতা পিন্টু মহাদেব। রোববার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। হিন্দুস্তান টাইমস জানায়, যদি রাহুল গান্ধী বাংলাদেশের মতো আন্দোলন ভারতের মাটিতে করতে চায় তাহলে তার বুকে গুলি করা হবে বলে অনুষ্ঠানে হুমকি দেন পিন্টু মহাদেব। এটি কোনো নিছক ভুল নয়, বরং সরাসরি হত্যার হুমকি বলে চিঠিতে অভিযোগ করেন কেসি ভেনুগোপাল। এছাড়া তার এমন হুমকিতে রাহুল গান্ধীর পরিবার ও কংগ্রেস শঙ্কিত বলেও জানান তিনি। এর আগে এমন হুমকির শিকার হলেও ভারত সরকার রাহুল গান্ধীর নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেয়নি বলে চিঠিতে উল্লেখ করেন ভেনুগোপাল। তামিলনাড়ুর র্যালিতে পদদলনের ঘটনায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ CBI তদন্তের জন্য আদালতের আবেদন করেছে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল TVK। আগামী শুক্রবার এর শুনানি হবে বলে জানিয়েছেন TVK'র আইনজীবী। TVK দাবি, কারুরের ঘটনায় রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা চালানো হচ্ছে। র্যালিতে থালাপতির বক্তব্যের সময় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করা হয়েছিল এবং তাকে উদ্দেশ্য করে জুতা মারা হয়েছিল বলে অভিযোগ TVK'র। ঘটনার দিনে সকল CCTV ফুটেজ বিশ্লেষণ করতে আদালতকে অনুরোধ করেছে দলটি। তবে বিদ্যুৎ বন্ধের দাবিটি অস্বীকার করেছে তামিলনাড়ুর বিদ্যুৎ বিভাগ। এদিকে পদদলনের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করছে কর্তৃপক্ষ। সম্ভাব্য যুদ্ধ ও দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলার নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে দেশটির সরকার। এ লক্ষ্যে ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস সহ দেশটির বিভিন্ন প্রদেশে 400টিরও বেশি ড্রিল পয়েন্ট বসানো হয়েছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরো জানায়, সামরিক প্রশিক্ষণের মাধ্যমে দেশটির পুলিশ, সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে যোগসূত্র তৈরি হবে, যা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করবে। সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় অন্তত 17 জন নিহত হয়। এটিকে অঘোষিত যুদ্ধ হিসেবে আখ্যা দেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এরপর মাদুরো সরকার ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনীর কার্যক্রম নতুন করে শুরুর নির্দেশ দেন। ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজ 2009 সালে দেশ রক্ষায় বেসামরিক নাগরিকদের নিয়ে বাহিনীটি গঠন করেছিল। এবার খেলার প্রসঙ্গ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। অ্যাশেজ স্কোয়াডে জায়গা না পাওয়ায় পরে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অবসরের খবর জানিয়েছেন তিনি। গত জুলাই মাসে ওভাল টেস্টে ভারতের বিপক্ষে কাঁধে চোট পান ওকস। চোট থেকে সেরে না ওঠায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। ইংল্যান্ড ক্রিকেটার ম্যানেজিং ডিরেক্টর বব কির জানিয়েছেন, ওকস আপাতত তাদের পরিকল্পনায় নেই। মূলত বব কির এমন কথার পরই এই অলরাউন্ডার পক্ষ থেকে অবসরের ঘোষণা আসে। 14 বছরের লম্বা ক্যারিয়ারে ক্রিস ওকস ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটে ক্রিকেট খেলেছেন। 65 টেস্ট, 122 ওয়ানডে, 33টি টি20 ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। ওভালের শেষ টেস্টে ভারতের বিপক্ষে দলকে জয় এনে দিতে কাঁধে ব্যান্ডেজ নিয়ে 11 নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন ওকস। বিসিবি নির্বাচনের জন্য জমা পড়া 51টি মনোনয়নের 48টি বৈধ বলে ঘোষণা। ঢাকা বিভাগ থেকে 3টি মনোনয়নের মধ্যে একটি বাতিল হওয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। স্বাক্ষরে অমিল থাকায় বাদ হয়েছে রেদওয়ান ফুয়াদের আবেদন। 51টি মনোনয়নপত্র জমা পড়েছিল 60টির মধ্যে থেকে, সেই 51টি আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমরা 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। তো আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা, SM আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। চট্টগ্রাম বিভাগে আমাদের 4টি ছিল, 4টির মধ্য থেকে একটি বাতিল হয়েছে, সেটা হচ্ছে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থা। এবং রাজশাহী বিভাগ থেকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা, তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। এবারের এশিয়া কাপে বোলারদের তালিকায় শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপের 7 ম্যাচে মাত্র 6.27 ইকোনমিতে 17 উইকেট নিয়ে বোলারদের তালিকায় সবার উপরে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। তালিকায় কুলদীপের পরেই আছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। 7 ম্যাচে তার উইকেট সংখ্যা 10, সমান 9টি করে উইকেট নিয়ে তালিকার 3, 4 ও 5 নম্বর পজিশনে আছেন স্বাগতিক আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পাকিস্তানের হারিস রৌফ। বল হাতে দুর্দান্ত পারফর্ম করা ফিজ 6 ম্যাচে 7.43 ইকোনমিতে নিয়েছেন 9 উইকেট। বিভিন্ন দেশের খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশের স্পিনার নিশিতা আক্তার নিশিকে নিয়ে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের উদীয়মান খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জানুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন নিশি। 2023 সালের নভেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 15 বছর বয়সে ওয়ানডে অভিষেক হন তার। এখন পর্যন্ত দেশের হয়ে 2টি ওয়ানডে খেলেছেন তিনি। আসন্ন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় নিশি। আইসিসির প্রকাশিত উদীয়মান খেলোয়াড়দের তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল, ইংল্যান্ডের অ্যালিস কাপসি, নিউজিল্যান্ডের ফ্লোরা ডেভনশায়ার, পাকিস্তানের ফাতিমা, শ্রীলঙ্কার দিউমি ভিয়াঙ্কা, দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ডারকসেন এবং ভারতের ক্রান্তি গৌর। এশিয়া কাপ বাছাইয়ে হংকং চায়না ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছে জাতীয় দলের ফুটবলাররা। স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে প্রথম দিনে হোটেলে যোগ দিয়েছেন 23 জন ফুটবলার। প্রথমবারের মতো বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ফুটবলার জায়ন আহমেদ। টিম ম্যানেজার
আমির খান জানিয়েছেন অক্টোবরের 7 তারিখ ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। অপরদিকে ক্যাম্পে যোগ দিয়ে আসন্ন ম্যাচে দেশবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার আশা ব্যক্ত করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। 23 জন 23 স্কোয়াড এখন পর্যন্ত আছে। আর মোহামেডানের যারা তারা চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের প্লেয়াররা পরে জয়েন করবে। 6 জন তো আসবে না, 23 জনের স্কোয়াড এখন আছে। আর 6 জনের মধ্যে কালকে ফাহমিদুল আসবে, হামজা আসবে। নেক্সট ম্যাচ ডু অর ডাই, আমি যদি অনেস্টলি বলি, কারণ আমরা যদি হারি তাহলে আই থিঙ্ক ইটস ভেরি হার্ড ফর আস টু কোয়ালিফাই। সো হংকং ম্যাচ 9 তারিখ I think it's the most important game for us in this group stage. It's about the whole squad. যদি whole squad or যারা খেলবে ওরা ভালো পারফর্ম করতে পারে তাহলে I think we have a good chance. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।